আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। মাত্র ২,০০০ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন, পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ। অন্য দেশের প্রভুত্ব মেনে সরকার নিজেদের স্বার্থ হাসিল করছে বলেছে বিএনপি। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ফখরুলের বক্তব্যকে মূল্যহীন বললেন কাদের। সরকার ইচ্ছা করেই কিছু ব্যাংকে অর্থ লুটপাটের সুযোগ দিয়েছে বললেন অর্থনীতিবিদরা। সরকার প্রধানের নজরে আনার পরামর্শ। বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৬ষ্ঠ পর্বের নিবন্ধন শুরু। অংশ নিতে পারবেন পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও। এবং উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে দেশের বনাঞ্চল। ছোট দেশেও বৈচিত্র্যময় বনভূমি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র ২,০০০ কোটি টাকা বেশি ধরে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার চূড়ান্ত হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। অর্থনীতিতে চলমান সংকট মাথায় রেখে ব্যয় সংযত থাকতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা এবং প্রকল্প পরিচালকদের পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ হতে পারে আগামী ৬ জুন বৃহস্পতিবার। বাজেটের আকার চূড়ান্ত হয়নি এখনো, তবে এনইসির সভায় ঠিক হলো উন্নয়ন ব্যয়ের আকার ২,৬৫,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে এডিপি ধরা হয়েছিল ২,৬৩,০০০ কোটি টাকা, সেই হিসাবে আকার বাড়ল মাত্র ২,০০০ কোটি টাকা। অবশ্য স্বায়ত্তশাসিত সংস্থার ব্যয় ধরলে এডিপি দাঁড়াবে ২,৭৮,২৮৮ কোটি টাকায়। এডিপিতে দেশীয় উৎস থেকে ধার দেনা করা হবে ১,৬৫,০০০ কোটি টাকা, আর বিদেশ থেকে ঋণ পাওয়ার আশা ১,০০,০০০ কোটি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি অনুশাসন দিয়েছেন। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি, এবং বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য ৩ মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়ে। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া শীর্ষ ১০টি খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ ৭০,৬৮৭ কোটি টাকা। এরপরই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, বরাদ্দ ৪০,৭৫১ কোটি টাকা। শিক্ষায় ৩১,৫২৮ কোটি, গৃহায়ন ও কমিউনিটি সুবিধা বাবদ ২৪,৮৬৮ কোটি, স্বাস্থ্য খাতে ২০,৬৮২ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত পেয়েছে ১৭,৯৮৬ কোটি টাকা, কৃষিতে ১৩,২১৯ কোটি টাকা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে ১১,০৮৯ কোটি টাকা। এরপর যথাক্রমে শিল্প অর্থনৈতিক সেবায় ৬,৪৯২ কোটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে ৪,৭৮৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এনইসি। আমরা এডিবির সাইজ খুব বড় একটা করি নাই। এটার অর্থ কি, যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছে। প্রাইম মিনিস্টার তো এই বিষয়ে অত্যন্তই বারে বারে জিজ্ঞেস করেন, উনি তো আরও অ্যাড করেন যে এটা আয় হবে কিনা প্রকল্পের। সব প্রকল্পে তো আয় হয় না, কারণ সবগুলোকে আমরা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। একটা আয় হইল ডাইরেক্ট, একটা ডাইরেক্ট টোল নিলেন আয় করলেন, আর একটা হলো ইনডাইরেক্ট, যে ওই কাজটা হলে এইটা অর্থনীতির পথ সুগম করে দিবে। এই 10টি খাতে মোট এডিপির ৯০.২৫% বরাদ্দ গেছে। টাকার অঙ্কে তা প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা।
রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট কাটানোর মৌলিক দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। ডোরান লুর সফরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের দ্বিধা থাকলেও সহযোগিতার বাকি খাতগুলো চলমান রাখতেই তাদের এই সফর। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা সফরের এ যাত্রায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগের দুবারের মতো রাজনীতি কিংবা মানবাধিকার ইস্যুতেই সীমাবদ্ধ থাকলেন না, বরং তার কণ্ঠে সম্পর্ক উন্নয়নের সুর। সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলে গেলেন, দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক মেরামত করতে চায় তারা। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি বিষয়টি উজ্জ্বল থাকল। কূটনৈতিক বিশ্লেষক বলছেন, সফরে সংকট মেটানোর ইঙ্গিত আছে। এটাকে সমাধানের মৌলিক দায়িত্বটা আমাদের হাতে, তাদের হাতে না। আমরা যদি সে আস্থার সংকট কাটাবার জন্যে ব্যবস্থাপনার পরিবর্তন করে আমরা সেখানে এগিয়ে যেতে পারি, তাহলে এই আস্থার সংকট আর থাকবে না। কিন্তু যদি সেটা না করি, তাহলে আস্থার সংকটটা থাকবে, কখনো কখনো এটা হয়তো সামনে আসবে, কখনো সেটা সামনে আসবে। তবে কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওজোর আপত্তি ছাড়ল যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের সরল উত্তর খুঁজে পেলেন না এই বিশেষজ্ঞ। আসলে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো তো অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যেই সমাধান খুঁজতে হবে। এখন এই সমাধান খুঁজতে গিয়ে কখনো কখনো কোনো বৈশ্বিক শক্তির সাথে সাযুজ্য হয়তো তৈরি হতে পারে, কিন্তু এর প্রধান নিয়ামক অভ্যন্তরীণভাবে হতে হবে। বাইরে থেকে এসে তো পরিবর্তন করা যায় না এবং সেটা টেকসই হয় না। তো কাজেই এখানে আমার মনে হয় আমরা বাস্তব বা বস্তুনিষ্ঠ হওয়াটাই বোধহয় আমাদের জন্য ভালো হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশের স্বার্থেই কর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন ডোনাল্ড লু। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্য দেশের প্রভুত্ব মেনে নিয়ে সরকার নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে জনগণ বঞ্চিত হচ্ছে। বেগম খালেদা জিয়া সহ 60 লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে অভিযোগ করেন তিনি। সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। অন্য দেশের প্রভুত্ব মেনে নিয়ে সরকার নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ বিএনপির। 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র 3 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতাকর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদেরকে নিজেকেই সেটা করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তাকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কি সেটি বিএনপি মহাসচিব কিভাবে জেনেছেন? স্বদেশ যুক্তরাষ্ট্রের কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সভাপতি। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন।
আনুষ্ঠানিকতার গণতন্ত্রের মধ্যে একদলীয় কর্তৃত্ববাদী সরকার কিছু ব্যাংকের অর্থ লুটপাটের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাফি, কর খেলাফি ও মুদ্রা পাচার সব একই শ্রেণীর মানুষের কাজ। সরকার প্রধানকে বোঝানো গেলে এই অবস্থার নিরসন সম্ভব। আরও জানাচ্ছেন মাসুর শাকিল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS-এ তার লেখা বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় নামে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। ঋণ খেলাপ, কর ফাঁকি এবং মুদ্রা পাচার, এই তিনটা জিনিস একেবারে এক সূত্রে গাঁথা এবং মোটামুটি একই ধরনের লোকেরা করছেন। তারা অত্যন্ত শক্তিমান। তা কিন্তু এটাও আমাদের বুঝতে হবে, যারা আপাতত শক্তিমান এবং যারা অন্যায় কাজ করেন তারা কিন্তু খুব ভীত হন। কাজে যদি সরকার প্রধানকে আপনারা যারা সরকার প্রধানের সঙ্গে যোগাযোগ রাখেন বা আপনাদের কথা হয়তো শুনবেন, তারা যদি আমার এই বইতে যা লেখা হয়েছে এর কথাগুলো বোঝাতে পারেন বা আজকে যা বললাম যদি বোঝাতে পারেন, তাকে কনভিন্স করতে পারলে হেন কাজ নাই তিনি করতে পারেন না। আলোচকরা বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের সাথে রাজনৈতিক ক্ষমতার সংযোগের কারণে ব্যাংক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে। ব্যাংকের ক্ষেত্রে যে দুর্বলতা সেগুলো তো একদিনে হয়নি, এবং আমরা দেখছি যে প্রতি সরকারের যে কোনো সরকার যখন প্রথম আসে তখন কি হয় যে একটা লাইসেন্স রাজ যেটা, সেটা ব্যাংকিং লাইসেন্স, টেলিভিশন লাইসেন্স, ইন্স্যুরেন্স লাইসেন্স, পত্রিকার লাইসেন্স, সেই রকম। তো কিন্তু ব্যাংকিং তো একটা খেলার জিনিস নাই। গত 2 বছরে 2022-23 রোমহর্ষক কয়েকটি মানি লন্ডারিং এর ঘটনা খবরের কাগজে এলে সরকারি কর্মকাণ্ড কেন উইদিন কোটেশন দিয়ে উনি অন্যের কোটেশন ব্যবহার করে লিখেছেন, পুতিয়ে যাচ্ছে। আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মনে করেন, বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখলে দেশের অর্থনীতি এতটা নেতিবাচক পরিস্থিতিতে পড়তো না। আমরা এটাকে কি রিজিম বলবো? অনেকে বলে হাইব্রিড রিজিম বা অন্য রিজিম, বাংলায় কি বলবো? এটা হলো গণতান্ত্রিক আনুষ্ঠানিকতার কাঠামোর ভেতরে অবশ্যই এক দলের প্রাধান্যের একটা কর্তৃত্ববাদী সরকার। এটা আমার কথা না, এটা বিভিন্ন ইন্ডেক্স একত্র করলে এটাই মোটামুটি বাংলায় বলা চলে। এই ধরনের সরকারের জনসমর্থন বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, কিন্তু যেহেতু নির্বাচন খুব সুষ্ঠু হয় না এবং অংশগ্রহণমূলক হয় না, কাজেই বিভিন্ন সময় এই ধরনের সরকারের জনসমর্থন কতটুকু আছে সেটা মাপার খুব বেশি উপায় নাই। কিন্তু এর উপর নির্ভর করবে আসলে সরকার কি ধরনের অর্থনীতির নীতিমালায় কতদূর কম্প্রোমাইজ করতে হয়। ডক্টর ফরাসউদ্দিন আহমেদের বইয়ের দিক নির্দেশনা আসন্ন 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে মূল্যায়নের মাপকাঠি হিসেবে গ্রহণের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 4 বছর 8 মাস আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফেনীর উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী এখনও শপথ নেননি, এমনকি তার নামে কোনো গেজেটও প্রকাশ হয়নি। এমন ঘটনা বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ওই চেয়ারম্যানকে এই সময়ের মধ্যে পাওয়া 33 লাখ টাকার বেশি সম্মানী সরকারের কোষাগারে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন মাজহর হক মান্না। 2019 সালে ফেনীর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন কয়েকজন। এর মধ্যে আব্দুল হালিম ও SM শহীদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বাতিল হয়ে যায় 1% ভোটারের সমর্থন না থাকা ও ঋণ খেলাপের কারণে। আর এই সুযোগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান ওই সময়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেজবাউল হায়দার চৌধুরী। তারপর থেকে গেজেট প্রকাশ ও শপথ ছাড়াই দায়িত্ব পালন করে গেছেন। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রার্থীরা, কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয়টি আদালতকে জানাননি তারা। রুলের শুনানিতে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে মেজবাউল হায়দার চৌধুরীর দায়িত্ব পালন সম্পর্কে জানতে চান। মেজবাউল চৌধুরী সাহেব, হায়দার চৌধুরী সাহেব, তার নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হলেও
তার নামে গেজেট এবং শপথ প্রদান না করা হলেও উনি দায়িত্ব পালন করেন। সেই বিষয়টিতে মাননীয় হাইকোর্ট বিভাগ বিস্ময় প্রকাশ করেন, উষ্মা প্রকাশ করেন। রুলের শুনানি শেষে হাইকোর্ট আব্দুল হালিমের প্রার্থিতা বাতিলকে অবৈধ এবং এসএম শহীদুল্লাহ মজুমদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে আদেশ দেন। যেহেতু তিনি সে শপথ পড়েননি, তার নামে গেজেট হয়নি, সে কারণে মেজবাউল হায়দার চৌধুরী সাহেব যে প্রায় 5 বছর যাবৎ যে রাষ্ট্রীয় কোষাগার থেকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের সুবাদে বেতন ভাতাদি এবং বিভিন্ন সুবিধা ভোগ করেছেন, সেই সুবিধাদি সরকার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার রায়ের হাতে পাওয়ার 3 মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ নির্দেশ দিয়েছেন। রায়ে আদালত বলেছেন, ফেনী উপজেলার পরিষদের বাকি সময়টুকু দায়িত্ব পালন করবে প্যানেল মেয়ররা। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। নির্ধারিত 31শে মের মধ্যে মালয়েশিয়া কর্মী পাঠাতে কাজ করছে সরকার। তবে সময় বৃদ্ধির জন্য দেশটিতে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে যাচ্ছেন 73 জন শ্রমিক। দেখুন নাজিব বেগের রিপোর্টে। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়ায় বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন। নানা অভিযোগে 2018 সাল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধের পর সেটি আবার চালু হয় 2022 সালে। তবে আগামী 31 মের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের অবস্থান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আবার খোলার জন্য আমরা কাজ করতেছি, আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে, আমাদের সরকার প্রধান কাজ করতেছেন। আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে এবং ইনশাল্লাহ বন্ধ হবে না, খোলা হবে এবং খোলা থাকবে। সরকারিভাবে বিনা অভিবাসন ব্যয়ে 2022 সাল থেকে মালয়েশিয়ায় 1308 জন কর্মী পাঠানো গেছে। শুক্রবারও মালয়েশিয়ায় যাবেন আরও 73 জন কর্মী। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা। আমার একটা খরচ লাগে না, বিনামূল্যে যাওয়া খরচ সবকিছু কোম্পানি দেয়, আর যাতে খুব আনন্দ হচ্ছে। 5 লক্ষ টাকা লাগে মালয়েশিয়া যেতে, এখন আমরা বিনা খরচে যাইতেছি, এটা আমরা অনেক আনন্দিত। মালয়েশিয়া গিয়ে যথাযথ নিয়ম মেনে চলার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের। যদি আপনারা সেটা সাকসেসফুলি শেষ না করতে পারেন তাহলে বুঝতে হবে যে না, আমরা সেই সমস্ত কোম্পানি আর আমাদের কাছ থেকে লোক নাও নিতে পারে, সেই আশঙ্কা তৈরি হয়। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কিছু না করতে কর্মীদের আহ্বান জানান বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলায় জাগি ভরপুর স্লোগানে বাংলা ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ পর্ব শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও এই আয়োজনে অংশ নিতে পারবে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক, আয়োজক ও বিচারকরা সে সময় উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন সহকর্মী লায়লা নওশিন। সারা দেশ থেকে খুঁজে খুঁজে দেশ সেরা বাংলাবিদদের নিয়ে 2017 সাল থেকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজন করে আসছে চ্যানেল আই। এবার হতে যাচ্ছে জনপ্রিয় এ প্রতিযোগিতার 6ষ্ঠ আসর। চ্যানেল আই ছাদ বারান্দায় হয়ে গেল এবারের আয়োজন ঘিরে সংবাদ সম্মেলন। এতে ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি সহ আমন্ত্রিত অতিথিরা। বাংলার যত ধরনের উৎসব আয়োজন আছে সবগুলোকে আমরা শুধু তুলে ধরি যে টেলিভিশন চ্যানেল যত নতুন নতুন দেখাতে পারবে বিষয়টি সেরকম নয়, তুলে ধরি আমরা মনে পারি না, আমরা বাংলাকে আমাদের অস্তিত্বের সাথে ধারণা, সেটা হল চ্যানেল আই এবং ইসলামী মির্জাপুর এই যে একটা বন্ধন তৈরি করে যেটা এখনো পর্যন্ত চলছে এবং আগামীতে আরো বহুদিন চলবে। এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও বাংলাবিদ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের একটি বাছাই পর্ব আয়োজন করে সেখান থেকেও এবার প্রতিযোগী আমাদের দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার জন্য এখানে আসবে
এপার বাংলা ওপার বাংলার সেরা বাংলা ভাষাভাষীদের নিয়ে আমরা নিয়ে আসবো আমাদের একই ছাদের নিচে। আয়োজনটি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথি ও বিচারকরা। বাংলা নামক যে ভাষা, তার স্রোতের মধ্যে যে বোধ আছে, সেই বোধের সঙ্গে যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যদি যুক্ত হয়, সেটা যদি ভাষাও যুক্ত হয়, সেই ভাষাটি বাংলা ভাষা হয়ে যাচ্ছে। যেমন বাংলা, আমাদের বাংলা ভাষার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু সেটা যে কত শক্তিশালী এটাও আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। দীর্ঘদিন মোগলরা এদেশে রাজত্ব করেছে, পাঠানরা রাজত্ব করেছে, কিন্তু বাংলা অবিচল ভাষার শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। চ্যানেল আই এবং আমি অত্যন্ত আনন্দিত যে ইস্পাহানি মিঠাপুর চা সাথে যুক্ত হয়েছেন। এবার বাংলাবিদ এর বদলে বোধ হয় বিশ্ব বাংলাবিদ এটি হয়ে যাবে, কারণ বাংলা শুধুই আর এই ভূগোলের মধ্যে আটকে নেই, এটিকে আমরা ছড়িয়ে দিয়েছি আসলে বিশ্বময়। বাংলাদেশের টেলিভিশনে যত ধরনের অনুষ্ঠান হয়, আমি মনে করি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এইটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এবং সবচেয়ে জরুরি অনুষ্ঠান। এবং আমরা অহরহ বলি এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, ওরা কিছু জানে না, বাংলা ভাষা থেকে ওরা অনেক দূরে। গত কয়েক বছর আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদের বাচ্চারা দেখিয়ে দিয়েছে কতটা কত ভুল, মিথ্যা। বাংলাবিদে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে বৃহস্পতিবার থেকে 30 জুন পর্যন্ত। এবারের আসরে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। শীর্ষস্থান অর্জনকারী প্রতিযোগী পাবে 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় স্থান অধিকারী 3 লাখ ও তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লাখ টাকার মেধাবৃত্তি। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাহের শিপন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। এই বনগুলো প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য অমূল্য ভাণ্ডার। উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে এসব বন। বন এবং বনজ সম্পদের উপর নির্ভর করেই বেঁচে আছে দেশের লাখো কোটি মানুষ। ছোট দেশ হওয়ার পরও বনের এমন বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশেই আছে। বনভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলেছে। টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে দেখুন সাবরিনা হাসানের একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের প্রধান আশ্রয়স্থল এসব বন। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের মূল যোগানো আসে বন থেকে। প্রাকৃতিক বন নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছে। এছাড়াও দেশের একটি বড় জনগোষ্ঠী বনের উপর নির্ভরশীল। বাংলাদেশে মূলত 4 ধরনের বনভূমি আছে: চিরসবুজ বন, মিশ্র চিরসবুজ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। এসব বন থেকে খাদ্য, জ্বালানি, ঔষধ, কাঠ, মধু সহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা ধারণ করছে অসংখ্য মানুষ। তবে মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে বনভূমির উপর চাপ বাড়ছে। এতে একদিকে যেমন বনের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব ধরনের বনের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করা সম্ভব। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি বিপুল জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ভবিষ্যৎ। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
প্রিয় দর্শক, টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখ বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান চায় রাশিয়া ও চীন। দুদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ব্রিফিংয়ে শি জিনপিং গাজা যুদ্ধে দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন। দুই নেতা তাদের দুদেশের গভীর সম্পর্কের প্রশংসা করেন। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাহিদ হাসান, প্রিয়া বিপাশা এবং মনিরা মিঠু অভিনীত আইস্ক্রিনের প্রিমিয়াম কন্টেন্ট কমেডি টেলিফিল্ম আমি বিবাহ করিব না স্ট্রিমিং হচ্ছে। 16 মে বৃহস্পতিবার বিকেল 3টা থেকে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন দর্শকরা। জাকিউল ইসলাম রিপন পরিচালিত আমি আর বিবাহ করিব না টেলিফিল্মে অভিনেতা জাহিদ হাসানকে জোর করে বিয়ে দিতে গিয়ে যেসব মজার মজার ঘটনা ঘটে সেসব ঘটনাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই টেলিফিল্মে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার 33তম আসর বসবে 24 মে। নিউ ইয়র্কের জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে 24 থেকে 27 মে পর্যন্ত 4 দিনের মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। জ্যাকসন হাইটসে মত বিনিময় সভায় বাংলা বইমেলার বিষয় তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কমপক্ষে 20টি অঙ্গরাজ্য এবং কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপান থেকে 100-র বেশি লেখক সাহিত্যিক মেলায় অংশ নেবেন। এবারে আয়োজনে আরও থাকবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান, বিতর্ক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে থাকছে বিশেষ আলোচনা। বইমেলায় 4 দিনই বিভিন্ন পর্বে থাকবে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এবারে নিউ ইয়র্কের বাংলা বইমেলায় পাঠকদের জন্য প্রায় 10,000 নতুন বই থাকবে। মত বিনিময় সভায় ছিলেন বইমেলার চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, আহ্বায়ক সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস, সিইও বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা ফেরদৌস সাজিদিন, উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া, সৌদ চৌধুরী এবং অন্যরা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে কৃষকের ঘরে ধান উঠতে শুরু করলেও বাজার দরে সন্তুষ্ট নয় তারা। বৃধান 74 এবং বঙ্গবন্ধু 100 জাতের নতুন ধানে চাষিদের কাঙ্ক্ষিত আশা পূরণ হলেও দাম নিয়ে হতাশা রয়েছে। বৈরী আবহাওয়ায় এবার ধানের আবাদে দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে। প্রতিমণ ধানের দাম 1400 থেকে 1500 টাকা করার দাবি জানিয়েছে কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তামাকের কারণে দেশের স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছে। তারপরও অতিরিক্ত মুনাফার লোভে গাইবান্ধায় প্রতি বছরই তামাকের চাষ বাড়ছে। তামাক চাষ ও প্রক্রিয়াকরণে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। উন্মুক্ত স্থানে তামাকের ছড়াছড়িতে বাড়ছে বায়ু দূষণ, যার মারাত্মক প্রভাব পড়েছে পরিবেশে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।